হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের 38 নম্বর প্র্যাকটিসের 38। তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলি এই সিরিজের না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসগুলি দেখে নিও। এই ক্লাসে আমরা ঠিক সন্ধ্যে 7টার থেকে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল নলেজের মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোশ্চেন আলোচনা করছি উইথ এক্সপ্লানেশন। তাহলে তোমরা প্রত্যেকেই সন্ধ্যে 7টা থেকে আমাদের ক্লাসগুলি দেখতে থাকো, আমাদের ভিডিওগুলি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো এবং তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা অ্যান্সার নিজেরা প্রথমে কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করো। তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট। আজকের মক টেস্ট বা আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন হলো, গৌতম বুদ্ধ সব থেকে বেশি উপদেশ কোথায় দিয়েছিলেন? অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ সারনমস যেটা গৌতম বুদ্ধ দিয়েছিলেন সেটা কোন জায়গাতে? তাহলে প্রত্যেকেই তোমরা যারা অ্যান্সারগুলো পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু লিখে জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে গৌতম বুদ্ধ সব থেকে বেশি উপদেশ দিয়েছিলেন সাবস্ত্রীতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি, সাবস্ত্রীতে গৌতম বুদ্ধ তার জীবনের সব থেকে বেশি উপদেশ দিয়েছিলেন। কারণ সাবস্ত্রী যেটা ছিল সেখানেই কিন্তু গৌতম বুদ্ধের সব থেকে বেশি ডেসিপেল বা শিষ্য ছিল এবং সেই কারণেই তিনি কিন্তু সাবস্ত্রীতে সব থেকে বেশি উপদেশ দিয়েছিলেন। সাবস্ত্রী হলো তখনকার যে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে যে কোশল মহাজনপদ ছিল, কোশল, সেই কোশল মহাজনপদের রাজধানী ছিল সাবস্ত্রী। এবং সারনাথেই কিন্তু গৌতম বুদ্ধ যে প্রথম উপদেশ দিয়েছিলেন সেটা কিন্তু সারনাথে। এবং বৈশালী যেটা ছিল সেখানে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সংঘটিত হয়েছিল কালাশোকের রাজত্বকালে। এবং কুশীনগর যেটা ছিল, কুশীনগরে কিন্তু গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন, অর্থাৎ কুশীনগরেই কিন্তু গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই 4টি জায়গার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সগুলো কিন্তু একটু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, এলাহাবাদ স্তম্ভলিপি থেকে কার শাসন সম্পর্কে জানা যায়? অর্থাৎ এলাহাবাদের যে পিলার ইনস্ক্রিপশন ছিল সেখান থেকে কার শাসন সম্পর্কে আমরা জানতে পারি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে যে শাসক সম্পর্কে জানা যায় তিনি ছিলেন সমুদ্রগুপ্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি এবং সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন হরিসেন, সেই হরিসেনেই কিন্তু এলাহাবাদ স্তম্ভলিপিটি লিখেছিলেন বা সেটি যে রাইটার ছিলেন সেটা ছিলেন হরিসেন এবং সেখানে সমুদ্রগুপ্তের কর্তৃত্ব সম্পর্কে আমরা জানতে পারি। পরবর্তী কোশ্চেন, শিলাপদিকরম এর লেখক কে ছিলেন? অর্থাৎ শিলাপদিকরম যে একটা বুক ছিল, যেটা ছিল একটা ইম্পর্ট্যান্ট, যেটা তামিল বুক, এটা তামিল লিটারেচারের একটা বুক ছিলেন শিলাপদিকরম এবং সেটি লিখেছিলেন ইলাং আদিগাল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইলাং আদিগাল। কিন্তু শিলাপদিকরম যেটা ছিলেন তামিল একটা লিটারেচার বুক, সেটার রচয়িতা ছিলেন ইলাং আদিগাল। এবং পাণিনি যে বইটি লিখেছিলেন, পাণিনি লিখেছিলেন অষ্টাধ্যায়ী এবং পতঞ্জলি যে বইটি লিখেছিলেন সেটির নাম হলো মহাভাষ্য। পরবর্তী কোশ্চেন, গুরু নানক কার অধীনে শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন? অর্থাৎ গুরু নানক যখন শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার রাজা কে ছিলেন? অর্থাৎ তিনি কোন রাজার অধীনে বা কোন সম্রাট এর অধীনে শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমরা যদি দেখি গুরু নানকের সময়কাল ছিল 1469 থেকে 1539 এবং এই সময়কালের মধ্যে ছিলেন শুধুমাত্র সিকন্দর লোদি। নিম্নলিখিত 4জন সম্রাটের মধ্যে সিকন্দর লোদি ছিলেন এই সময়ের কাল এবং সিকন্দর লোদির যদি সময়কালটা দেখি সেটা ছিল 1489 থেকে 1517। তাহলে সিকন্দর লোদির সময়কালেই কিন্তু বা তার অধীনেই কিন্তু গুরু নানক শিখ ধর্মটি প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিকন্দর লোদি। তোমরা অবশ্যই গুরু নানকের সময়কাল এবং সিকন্দর লোদির যে সময়কাল সেটা একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেন, পালঘাট কোনটির মধ্যে অবস্থিত? অর্থাৎ কোন দুটি পর্বতমালার মধ্যে বা পর্বত শৃঙ্গের মধ্যে আমাদের পালঘাটটি অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, পালঘাট অবস্থিত নীলগিরি এবং আনাইমালাই পর্বতের মধ্যে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নীলগিরি ও আনাইমালাই পর্বতের মধ্যে পালঘাট অবস্থিত। এবং যদি এখানে দুটো রাজ্য বা স্টেট বলতে তাহলে হয়ে যেত তামিলনাড়ু এবং কেরালার মধ্যে পালঘাট অবস্থিত। এবং এখানে যদি দুটি সিটি বলতো তাহলে আমাদের উত্তর হয়ে যেত কোচি এবং চেন্নাইয়ের মধ্যে পালঘাট অবস্থিত। তাহলে পালঘাট অবস্থিত কোচি এবং চেন্নাইয়ের মধ্যে, কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে এবং নীলগিরি ও আনাইমালাইয়ের মধ্যে। নেক্সট কোশ্চেন, কোন নদী বাম দিক থেকে গঙ্গা নদীর সাথে মিলিত হয়নি?
অর্থাৎ যে নদীটি বাম দিক থেকে গঙ্গার সাথে মিলিত হয়নি সেই নদীটি কোনটি? তাহলে আমরা যদি গঙ্গা নদী দেখি, তাহলে গঙ্গা নদীর কিছু কিছু উপনদী আছে যেগুলো গঙ্গা নদীর সাথে বাম দিক এসে মিলিত হয়েছে, এবং কিছু কিছু নদী আছে যেগুলো গঙ্গা নদীতে এসে ডান দিক থেকে মিলিত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে সমস্ত নদীগুলি বাম দিক থেকে মিলিত হয়েছে সেগুলির মধ্যে কিছু কিছু নদী হলো ঘরঘরা, কোশি, গণ্ডক, গোমতী এবং মহানন্দা। তাহলে এক্ষেত্রে যে অপশানগুলো আছে গোমতী, ঘরঘরা, কোশি, মহানন্দা, গণ্ডক, এই সমস্ত নদীগুলি গঙ্গা নদীর সাথে বাম দিক এসে মিলিত হয়েছে এবং এগুলি গঙ্গার বাম তীরের উপনদী। কিন্তু কিছু কিছু নদী যেমন হচ্ছে আমাদের যমুনা এবং সোন, এই সমস্ত নদীগুলি কিন্তু গঙ্গা নদী এর সাথে ডান দিক থেকে এসে মিলিত হয়েছে এবং এরা হলো গঙ্গা নদীর ডান তীরের উপনদী। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সোন, কারণ এই নদীটি গঙ্গা নদীর সাথে বাম দিক থেকে মিলিত হয়নি, এটি ডান দিক থেকে মিলিত হয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে শুষ্কতম স্থান? কলকাতা, দিল্লি, লেহ, মুম্বাই। অর্থাৎ এই চারটি জায়গার মধ্যে সবচেয়ে শুষ্কতম স্থান কোনটি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত চারটি শহরের মধ্যে সবচেয়ে শুষ্কতম স্থান হলো লেহ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ লাদাখের যে রাজধানী লে, সেটি উত্তর ভারতে অবস্থিত থাকার জন্য মানে এক্সট্রিম নর্থে অবস্থিত, এবং এই কারণে এটি ভারতবর্ষের সবচেয়ে শুষ্কতম স্থান, কারণ মৌসুমী বায়ুর প্রভাব এই জায়গার উপর পড়ে না এবং তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে কম। পরবর্তী কোশ্চেন, কোল বাঁধ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? অর্থাৎ কোল রিভার ভ্যালি প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, কোল বাঁধ প্রকল্পটি যে নদীর উপর অবস্থিত সেটি হলো শতদ্রু নদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কৃষ্ণা হবে না, কাবেরী হবে না এবং গোদাবরীও হবে না। তাহলে শতদ্রু নদীর ওপর কিন্তু এই কোল বাঁধ প্রকল্পটি অবস্থিত। যদি আমরা এটা দেখি, কোল বাঁধ প্রকল্প যেটা কোলদান হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট নামেও পরিচিত, এটি হচ্ছে একটি 800 মেগাওয়াটের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, এবং যেটা হচ্ছে শতদ্রু নদীর উপর অবস্থিত, বিলাসপুর ডিস্ট্রিক্টে, হিমাচল প্রদেশে অবস্থিত। এটা স্টেট বললে হিমাচল প্রদেশ আনসার হয়ে যাবে, এবং যেটা ডিস্ট্রিক্ট যদি বলা হয় হিমাচল প্রদেশের বিলাসপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পরমাণুর নিউক্লিয়াসে কি কি উপস্থিত থাকে? অর্থাৎ আমাদের যে একটা পরমাণুর নিউক্লিয়াস, সেখানে কি কি উপস্থিত থাকে? আমরা জানি একটি পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা, কিন্তু তাদের মধ্যে যে নিউক্লিয়াসে যে দুটি উপস্থিত থাকে সেই দুটি হলো প্রোটন এবং নিউট্রন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রোটন এবং নিউট্রন এই দুটি নিয়ে নিউক্লিয়াসটি গঠিত, এবং এই নিউক্লিয়াসের চারিধারে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে। তাহলে নিউক্লিয়াস গঠিত প্রোটন এবং নিউট্রন দিয়ে, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ইলেকট্রন থাকে না। নেক্সট কোশ্চেন, প্রোটনের চার্জ কত? অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি দিয়ে যে পরমাণু গঠিত হয়েছে তাদের মধ্যে যে প্রোটনের চার্জ সেটি কত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, প্রোটনের চার্জ হলো 1.66 × 10⁻⁻19 কুলম। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.66 × 10⁻⁻19 কুলম। এবং যদি এখানে আমাদের উত্তর চাইছো ইলেকট্রনের চার্জ কত, তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যেত ইলেকট্রনের চার্জ হলো ঠিক এর পরিমাণটা একই, কিন্তু এর যে সাইন সেটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ -1.66 × 10⁻⁻19 কুলম। এটি হলো একটি ইলেকট্রনের চার্জ। এবং নিউট্রনের চার্জ কত? নিউট্রনের কোনো চার্জ নেই, এটি হচ্ছে একটি চার্জহীন বা আধানহীন কণা। অপশন ডি। তাহলে ইলেকট্রনের চার্জ হলো -1.66 × 10⁻⁻19 কুলম, প্রোটন 1.66 × 10⁻⁻19 কুলম, এবং যেটা হচ্ছে আমাদের নিউট্রন সেটি আধানহীন। পরবর্তী কোশ্চেন, হাইড্রোজেনের কোন আইসোটোপটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? অর্থাৎ হাইড্রোজেনের যে আমাদের ন্যাচারাল যে আইসোটোপ আমরা পাই, তিনটি আইসোটোপ, সেটি একটি হচ্ছে প্রোটিয়াম, একটি হচ্ছে ডয়টেরিয়াম এবং একটি হচ্ছে ট্রিটিয়াম। ইরিডিয়াম হাইড্রোজেনের কিন্তু কোনো আইসোটোপ নয়। তাহলে এই তিনটি আইসোটোপের মধ্যে আমাদের যে অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে যে আইসোটোপটি পাওয়া যায় সেটি হচ্ছে প্রোটিয়াম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং প্রোটিয়াম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মোর দেন 99.9% কিন্তু প্রোটিয়াম পাওয়া যায় আমাদের অ্যাটমসফিয়ারে। বাকিটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। নেক্সট কোশ্চেন, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? অর্থাৎ এখানে তিনটি মাধ্যম দেওয়া আছে, চারটি মাধ্যম, তরল, কঠিন, গ্যাস এবং শূন্যস্থান, এবং চারটি মাধ্যমের মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হলো কঠিন মিডিয়ামে, অর্থাৎ কঠিন মাধ্যমে, অর্থাৎ সলিড মিডিয়ামে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি, এবং তারপর হচ্ছে লিকুইড মিডিয়াম, তারপর হচ্ছে গ্যাস মিডিয়াম। এবং শব্দ কিন্তু শূন্যস্থানের মধ্যে চলাচল করতে পারে না। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অর্ধপরিবাহী?
তামা, লোহা, অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়াম, অর্থাৎ এই চারটির মধ্যে যেটি অর্ধপরিবাহী সেটি কোনটি? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, এগুলির মধ্যে তামা, লোহা এবং অ্যালুমিনিয়াম এই তিনটেই কিন্তু পরিবাহী, তাহলে এগুলি অর্ধপরিবাহী নয়। তাহলে অর্ধপরিবাহীর উদাহরণ হলো জার্মেনিয়াম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জার্মেনিয়াম হলো একটি অর্ধপরিবাহী, এবং জার্মেনিয়াম এবং সিলিকন এই দুটি হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ। সিলিকন হচ্ছে আরেকটি অর্ধপরিবাহী। নেক্সট কোশ্চেন, শ্রুতিমধুর শব্দের কম্পাঙ্ক কত? অর্থাৎ যে শব্দটি আমরা শুনতে পাই এবং আমাদের শ্রবণের যোগ্য, সেই সমস্ত শব্দগুলিকে আমরা শ্রুতিমধুর শব্দ বলি, এবং সেই সমস্ত শব্দের কম্পাঙ্ক যেটি হলো সেটি হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটিই হলো শ্রুতিমধুর শব্দের কম্পাঙ্ক, 20 হার্জ থেকে 20,000 হার্জ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগে দেহের অনাক্রম্যতন্ত্র ভেঙে পড়ে বা অনাক্রম্যতা ভেঙে পড়ে? অর্থাৎ নিচের যে যেমন 4টি রোগ দেওয়া আছে, ডায়াবেটিস, এইডস, ডেঙ্গু এবং টিবি বা টিউবারকুলোসিস, এই 4টি রোগের মধ্যে যে রোগে দেহের অনাক্রম্যতন্ত্র ভেঙে পড়ে সেটি কিন্তু ডায়াবেটিস নয়, ডেঙ্গুও নয় বা টিবিও নয়, এটি হলো এইডস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি অর্থাৎ এইডস রোগের কারণে কিন্তু দেহের অনাক্রম্যতন্ত্র ভেঙে পড়ে, এবং এটি হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, এবং যেটা হচ্ছে এইচআইভি ভাইরাসের কারণে কিন্তু হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মূল নয়? অর্থাৎ এখানে মূলা, আলু, গাজর এবং বিটের মধ্যে কোনটি মূল নয়? তাহলে আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নিচের 4টির মধ্যে যেটি আছে মূলা সেটি হচ্ছে একটি মূল, গাজরও হচ্ছে একটি মূল এবং বিটও হচ্ছে একটি মূল। এদের মধ্যে কিন্তু আলুটা মূল নয়। তোমরা অলওয়েজ কিন্তু মনে রাখবে যে আলু একটি মূল নয়, এটি হলো স্টেম বা কাণ্ড। আলু হলো একটি স্টেম বা কাণ্ড। নেক্সট কোশ্চেন, এশিয়ান পাওয়ার ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? অর্থাৎ সম্প্রতি প্রকাশিত হওয়া এশিয়া পাওয়ার ইন্ডেক্সে 2020-তে ভারতের স্থান কত? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান হলো 4। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়া হচ্ছে 4 নম্বর র্যাঙ্কে আছে, এবং এটাকে পাবলিশ করে সিডনি বেসড লোই ইনস্টিটিউট কিন্তু এটাকে পাবলিশ করে, এবং এটাতে যেটা 2020-তে সম্প্রতি যেটা 2020-তে সেটাতে টপে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারপর আছে চায়না, তারপর আছে জাপান, এবং তারপর 4 নম্বর পজিশনে আছে আমাদের ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড স্ট্যাটিক ডে কোন দিন আমরা পালন করি? অর্থাৎ প্রত্যেক বছর কোন দিন ওয়ার্ল্ড স্ট্যাটিক ডে হিসেবে পালন করা হয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ওয়ার্ল্ড স্ট্যাটিক ডে আমরা প্রত্যেক বছর পালন করি অক্টোবর মাসে, এবং অক্টোবর মাসের মধ্যে প্রত্যেক বছর 20 অক্টোবর বা 20 অক্টোবর কিন্তু আমরা ওয়ার্ল্ড স্ট্যাটিক ডে হিসেবে পালন করি। এবং যেটা 2020-তে ওয়ার্ল্ড স্ট্যাটিক ডে পালন করা হলো তার থিম হলো কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা উই ক্যান ট্রাস্ট। এটা হলো ওয়ার্ল্ড স্ট্যাটিক ডে 2020-এর থিম, কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা উই ক্যান ট্রাস্ট। এবং 20 অক্টোবর আরেকটি দিন হিসেবে আমরা পালন করি যেটা হলো ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে এবং ওয়ার্ল্ড স্ট্যাটিক ডে এই দুটি দিনেই কিন্তু 20 অক্টোবর উদযাপন করা হয়, পালন করা হয়। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্য সম্প্রতি সেফ সিটি প্রজেক্ট চালু করলো? সম্প্রতি যে রাজ্য সরকার সেফ সিটি প্রজেক্ট চালু করলো সেটি কোন রাজ্য? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি যে রাজ্য সেফ সিটি প্রজেক্ট চালু করলো সেটি হলো উত্তরপ্রদেশ রাজ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য সরকার সেফ সিটি প্রজেক্ট চালু করেছে, এবং এটি মেনলি একটা 180 দিনের ক্যাম্পেন, এবং এটা মেনলি হচ্ছে ওমেন সেফটির জন্য এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে, ফর ওমেন সেফটি অর্থাৎ নারীদের সুরক্ষার জন্য। নেক্সট কোশ্চেন, ভারত, আমেরিকা ও জাপানের সাথে মালাবার সেনা অভ্যাসে কোন দেশ সম্প্রতি যুক্ত হলো? অর্থাৎ মালাবার সেনা অভ্যাস বা যেটা মালাবার এক্সারসাইজ নামে পরিচিত, সেটাতে 3টি দেশের মধ্যে হতো। সেই 3টি দেশ হলো ভারত, আমেরিকা এবং জাপান। কিন্তু সম্প্রতি এই 3টি দেশের সাথে আরেকটি দেশ এই মালাবার সেনা অভ্যাসে যুক্ত হয়েছে, সেটি হলো অপশন এ অস্ট্রেলিয়া। অর্থাৎ সম্প্রতি অস্ট্রেলিয়া ভারত, আমেরিকা এবং জাপানের সাথে মালাবার সেনা অভ্যাসে যোগদান করেছে। নেক্সট কোশ্চেন, পোর্ট্রেটস অফ পাওয়ার, হাফ এ সেঞ্চুরি অফ বিং অ্যাট রিংসাইড, এটি কার আত্মজীবনী? অর্থাৎ পোর্ট্রেটস অফ পাওয়ার, হাফ এ সেঞ্চুরি অফ বিং অ্যাট রিংসাইড, এই আত্মজীবনীটি কার লেখা? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পোর্ট্রেটস অফ পাওয়ার, হাফ এ সেঞ্চুরি অফ বিং অ্যাট রিংসাইড, এন.কে. সিং বা নন্দকিশোর সিংয়ের আত্মজীবনী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এন.কে. সিং হলেন আমাদের যে বর্তমান ফাইন্যান্স কমিশন, সেই ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হলেন এন.কে. সিং। এবং যেটা প্রথম ফাইন্যান্স কমিশন ছিল, যেটা 1951-এ এস্টাবলিশড হয়েছিল, তার সভাপতি ছিলেন বা তার চেয়ারম্যান ছিলেন
কেসি নিয়োগী। তোমরা অবশ্যই প্রথম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কিন্তু মনে রাখবে। এবং নিচের যে দুটি নাম আছে, উর্জিত প্যাটেল এবং রঘুরাম রাজন, এরা হলেন ফর্মার আরবিআই গভর্নর, এবং শক্তিকান্ত দাস হলেন প্রেজেন্ট আরবিআই গভর্নর। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য মো বিদ্যুৎ পোর্টাল ও মো মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? তাহলে সম্প্রতি যে রাজ্য সরকার মো বিদ্যুৎ পোর্টাল ও মোবাইল অ্যাপ লঞ্চ করছে সেটি কোন রাজ্য? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওড়িশা রাজ্য সরকার কিন্তু সম্প্রতি মো বিদ্যুৎ পোর্টাল ও মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। এই যে মো কথাটি, এটা কিন্তু ওড়িশা রাজ্যের সাথেই যুক্ত। মেনলি ওড়িশার যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেগুলি মো দিয়েই শুরু হয়। তাহলে এক্ষেত্রে মো থাকলেই কিন্তু তোমরা ওড়িশা করে দিতে পারো উত্তর। নেক্সট কোয়েশ্চেন, 190তম সদস্য দেশ হিসেবে কোন দেশ আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাথে যুক্ত হলো? অর্থাৎ সম্প্রতি যে দেশটি 119তম সদস্য হিসেবে আইএমএফ এর সাথে যুক্ত হলো সেটি কোন দেশ? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 190তম সদস্য হিসেবে যে দেশ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর সাথে যুক্ত হলো সেটি হলো আন্ডার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বা অ্যান্ডোরা বা আন্ডার, এই অ্যান্ডোরা দেশ বা আন্ডার দেশ কিন্তু 190তম সদস্য হিসেবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাথে যুক্ত হলো। এবং আইএমএফ যেটা অবস্থিত, এর হেডকোয়ার্টার্স কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি আলফা কোন্ডে কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন? অর্থাৎ যে দেশের রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি আলফা কোন্ডে নিযুক্ত হলেন সেটি কোন দেশ? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই কিন্তু এই অ্যান্সারটি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে সম্প্রতি আলফা কোন্ডে যে দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন সেটি কোন দেশ। নেক্সট কোশ্চেন, তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের, সম্প্রতি আলফা কোন্ডে যে দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন সেটি হলো গিনি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গিনি রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন আলফা কোন্ডে। এবং গিনির যে ক্যাপিটাল সেটা কনক্রি, এবং গিনির যে আমাদের যে কারেন্সি সেটা ফ্র্যাঙ্ক নামে পরিচিত। তোমরা অবশ্যই এই দুটি কিন্তু মনে রাখবে, যে ক্যাপিটাল এবং তাদের যে কারেন্সি। নেক্সট কোশ্চেন, মহালানবিস প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল কোন ক্ষেত্রে? তাহলে মহালানবিস প্রবর্তিত ভারতীয় যে পরিকল্পনাটি হয়েছিল সেটি ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং তার সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মূলত বেসিক এবং হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল, অর্থাৎ ভারী মূলধন বস্তু প্রস্তুত শিল্পে কিন্তু জোর দেওয়া হয়েছিল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল? অর্থাৎ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন শুরু হয়েছিল সেটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল সেটি হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা ছিল 1956 থেকে 1961 থেকে 1966। এই ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। এবং 1966 সালেই কিন্তু গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, টাকা বাজারে কমার্শিয়াল পেপার মার্কেট জন্ম নিয়েছে কখন? অর্থাৎ টাকা বাজার, অর্থাৎ যেটা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে, সেই ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটি হলো মানি মার্কেট এবং আরেকটি হলো ক্যাপিটাল মার্কেট। তাদের মধ্যে যে কমার্শিয়াল পেপার মার্কেট সেটি হলো মানি মার্কেটের একটা পার্ট, এবং এটি জন্ম নিয়েছিল 1990 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1990 সালে কমার্শিয়াল পেপার মার্কেট জন্ম নিয়েছিল, এবং এটি হচ্ছে মানি মার্কেটের একটা পার্ট। নেক্সট কোশ্চেন, কত সালে সাঁওতালি ভাষা সংবিধানের সাথে যুক্ত হয়েছিল? অর্থাৎ ভারতীয় সংবিধানে সাঁওতালি ভাষাকে যুক্ত করা হয়েছিল কত সালে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভারতীয় সংবিধানে সাঁওতালি ভাষাটা যুক্ত হয়েছিল 2003 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2003 সালে ভারতীয় সংবিধানে সাঁওতালি ভাষাটিকে যুক্ত করা হয়েছিল। শুধুমাত্র সাঁওতালি ভাষা নয়, 2003 সালে 4টি ভাষাকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেগুলো হলো সাঁওতালি, মৈথিলি, বোডো এবং ডোগরি। এই 4টি ভাষাকে 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কতজন বিচারপতি থাকেন? অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কজন বিচারপতি থাকতে পারেন? 9 জন, 10 জন, 13 জন নাকি 15 জন? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে 15 জন বিচারপতি নিয়ে গঠিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসটি 15 জন বিচারপতি নিয়ে গঠিত, এবং এই 15 জন বিচারপতি 9 বছরের একটি সময়ের জন্য তারা নিযুক্ত হন ইউনাইটেড নেশনস
জেনারেল অ্যাসেম্বলি এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল দ্বারা তারা 9 বছরের জন্য যুক্ত হন। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আমাদের আর মক টেস্টের যে শেষ কোশ্চেনে আমরা হাজির হয়ে গেছি, সেটি হলো ভারতীয় সংবিধানে রুল অফ ল, এই যে রুল অফ ল এর ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্র, ফরাসি সংবিধান নাকি সোভিয়েত ইউনিয়ন? তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করে জানিও যে রুল অফ ল এই ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কোন দেশ থেকে আমরা নিয়েছি। এবং তার সাথে সাথে বাকি যে 3টি দেশ রয়েছে সেখান থেকে তোমরা প্রত্যেক দেশ থেকে কি কি নেওয়া হয়েছে একটি করে অ্যাটলিস্ট লেখার চেষ্টা করবে কমেন্ট বক্সে কমেন্ট করে। এবং রুল অফ ল যে দেশ থেকে নেওয়া হয়েছে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকেই ভিডিওটা দেখার পর কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবে। তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আনএকাডেমি বেস্ট প্ল্যাটফর্ম। বাড়িতে বসেই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য এখানে তোমরা পেয়ে যাবে নিজের পছন্দ মতো এডুকেটর, নিজেদের পছন্দ মতো ব্যাচ, এবং তোমাদের প্রত্যেক দিনের লাইফের একটা ওয়েল স্ট্রাকচার রুটিন অনুযায়ী কিন্তু তোমরা ক্লাস পাবে এখানে। এবং যে সমস্ত নতুন ফিচার্সগুলো আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে সেগুলো হলো প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এবং ইন্টারেক্টিভ ক্লাস যেখানে তোমরা পোল সেকশন এবং চ্যাট সেকশনের মাধ্যমে সরাসরি ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরদের সাথে তোমরা কিন্তু লাইভ ইন্টারেক্ট করতে পারবে এবং তোমাদের সমস্যাগুলি তাদের সামনে তুলে ধরতে পারবে। এবং যে সমস্ত লিডার বোর্ডগুলি আছে সেগুলো তোমাদের সেলফ এভালুয়েশন বা সেলফ অ্যানালিসিসে খুব সাহায্য করবে। এছাড়াও রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ এবং ডুয়েল এডুকেটর ক্লাস, যেখানে একই শিক্ষক একই টপিকের উপর দুজন শিক্ষক তোমাদের কিন্তু দুজন এডুকেটর তোমাদের ক্লাস নেবেন এবং সেই বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। তাহলে তোমরা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তাদের জন্য 1 মাসের, 3 মাসের, 6 মাসের, 1 বছরের, এমনকি 2 বছরের কোর্স অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি এই কোর্সগুলির সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া স্পেশাল রেফারেল কোডটি ইউজ করবে। এই কোডটি তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা কিন্তু এই সমস্ত রেটের ওপর 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে তোমরা যদি 10% ফ্ল্যাট ডিসকাউন্টটা অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা স্পেশাল রেফারেল কোডটি প্রোভাইড করে দেবো। এবং তোমরা প্রত্যেকেই কিন্তু আনএকাডেমি প্লাস কোর্সটা নিতে পারো, কারণ বাড়িতে বসে তোমরা লাইভ ক্লাস কিন্তু আনএকাডেমির মাধ্যমে কিন্তু সেরা অ্যাপ এটাই। তাহলে তোমরা অ্যাপটি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো এবং প্রিপারেশন কিন্তু তোমরা শুরু করে দিতে পারো। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই আলোচনা করছি। নেক্সট ক্লাসে আমরা 38-এর পর 39 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু ঠিক সন্ধ্যে 7টার থেকে আমাদের ক্লাসগুলি দেখার চেষ্টা করো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।